হোটেল ছেড়েছি 9টায়। হোটেলের আশেপাশে তেমন মানুষজন দেখা না গেলেও হোটেল ছেড়ে কিছুটা দূরে পৌঁছাতে মানুষের আনাগোনা বেশ দেখা যাচ্ছে। বাচ্চা, বুড়ো, যুবতী, যুবক সব ধরনের মানুষের যাতায়াত। কিছুটা দূরে দুজনের প্রতি নজর আমার অনেকক্ষণ যাবৎ। একটি যুবক লোক, সাথে তার মাঝবয়সী এক মহিলা। স্পষ্ট কণ্ঠে সেই ভদ্রলোক মহিলাকে বলছেন, মা কষ্ট হচ্ছে, গাড়ি আনার ব্যবস্থা করব। মহিলা আদুরো কণ্ঠে জবাব দিচ্ছেন, ঠিক আছে রে বাবা, তোর মা এখনো বৃদ্ধ হয়নি, এতটুকু রাস্তা চুটকি দিয়ে শেষ করা যাবে। ভদ্রলোক তার মায়ের হাত শক্ত করে চেপে বারবার এপাশে হাঁটতে বলার নির্দেশ দিচ্ছেন। হাসলাম আমি। মা ছেলে ঘুরতে বেরোয়, ব্যাপারটা সচরাচর দেখা যায় না। অবশ্য তন্ময় ভাই প্রায় বেরোয় বড় মাকে নিয়ে ঘুরতে। সেবার ঢাকায় 7 দিন থেকে এসেছেন দুজন। নানান জায়গায় বড় মাকে দেখিয়েছেন। সাধারণত এই ব্যাপারগুলো সাংঘাতিক হৃদয় স্পর্শ করে আমার। তন্ময় ভাই আর দীপ্ত সামনে। দীপ্তর হাত ধরে রেখেছে তন্ময় ভাই। দুজন হাঁটছে। স্বাস্থ্যবান দীপ্তর জাকরা চুলগুলো সোনালি রোদের আলোয় ঝিলমিল করছে। চোখে ছোট এক জোড়া চশমা, হাফ প্যান্ট, গেঞ্জি, স্কার্ফ পরে সে দিব্যি তন্ময় ভাইয়ের পায়ে পা মেলাচ্ছে। দুজনের মাথায় একই রঙের ক্যাপ। তাদের দিক একবার চোখ গেলে দ্বিতীয়বার আর তাকাতে বাধ্য। আর সেটা হচ্ছেও। আশেপাশে অনেকেই তাকাচ্ছে। কিউট। পেছনে আপু আর ইব্রাহিম ভাই। তারা ঝগড়া করছে না, কথা বলছে বোঝা দেয়। আমি আশেপাশে মনোযোগ দিলাম। তখনই পাকনা দীপ্তর কণ্ঠ, তৃষ্ণা পেয়েছে। ভাগ্যিস মনে করে ছোট ব্যাগে 2 বোতল পানি এনেছিলাম, না হলে কি হতো। ব্যাগ থেকে বোতল একটা বের করে দিলাম। দীপ্ত পানি খেয়ে হাঁপাচ্ছে। বাবা, আর কতদিন? তন্ময় ভাই বললেন, এসেছি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। দূর থেকে ছোট দেখাচ্ছিল, সামনে এসে বোঝা যাচ্ছে কতটা বিশাল বড়। এতটা উঁচুতে উঠতে হবে আমাদের? ভয়ে জান না গেলেই হচ্ছে। পাহাড়ের অর্ধেক উঠে দীপ্ত আরো হাঁপাচ্ছে। বর্ষার মুখ লাল হয়ে এসেছে। ইব্রাহিম ভাই কোলে নিতে চাচ্ছিলেন, দীপ্ত উঠবে না। আমি একজন ম্যানলি ছেলে, কোলে ওঠার বয়স নেই। বেশ বড় গলায় ভাষণ দিল। অথচ যখন তন্ময় ভাই কোলে তুললেন, পিচ্ছি একদম শান্ত, চুপচাপ ভাইয়ের কোলে উঠে যাচ্ছে আমাদের আগে। দীপ্তকে কোলে নিয়েও কি দ্রুত চলে যাচ্ছে। এদিকে আমি হাঁপাতে হাঁপাতে শেষ। এক পর্যায়ে দেখা গেল দীপ্তকে উপরে রেখে তিনি আবারও এসেছেন। শক্তি দেখাচ্ছে যে। আমি পাত্তা না দিয়ে দ্রুত ওঠার প্রচেষ্টায় তিনি এসে আমার বাহু জড়িয়ে ধরলেন। কোলে নিব? আশ্চর্য চোখে তাকিয়ে দ্রুত মাথা নাড়ালাম। না। তিনি হাসলেন। বাহু শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছেন। আমারও আর সরতে ইচ্ছে হলো না। গরম গালের আভাস নিয়ে তার সাথে স্পর্শে রয়ে গেলাম। কথায় আছে, অতি কষ্টে সুখ মেলে। কথাটা আসলেই সত্য। এই যে এতক্ষণের কষ্টের ফল, এই চমৎকার দৃশ্য, পাহাড়ের উপর থেকে পুরো পৃথিবী যেন একদম ছোট। পৃথিবীর সৌন্দর্য যেমন ফুটে উঠেছে। দীপ্ত শব্দ করে চেঁচাচ্ছে। রুবি আপু ভিডিও করছে, ছবিও তুলছে। হঠাৎ বলল, এই তন্ময়, দাঁড়া। তন্ময় ভাই না করে দিলেন, তুলব না। আরে উরুর সাথে। এবার তিনি আমার দিক তাকালেন, বললেন, তাহলে তোলা যায়? অমত করলাম না। এই সৌন্দর্যের মাঝে থাক না তার আর আমার একটা স্মৃতি, যা দেখে আনমনে হাসবো, লজ্জা পাবো। তিনি ঠিক পাশে এসে দাঁড়ালেন, আদুরভাবে কোমরে ছুঁয়ে দিলেন। এখন আমি তার স্পর্শের ছোঁয়া নিতে পারছি না। শরীর কাঁপা হতে থামাতে পারছি না। আমার শক্ত হয়ে থাকা দেখে তিনি মিষ্টি হাসলেন। তার ঠোঁট মাথায় ছোঁয়ালেন। শক্ত করে চোখ বন্ধ হয়ে গেল। বুকের দুঃখ, বুকের তীব্রতা আজ অপরিসীম, অপরিচিত। যখন আমরা ফিরবার পথে যাচ্ছিলাম, সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে, হাতে বড় এক চায়ের ফ্লাস্ক, সাথে ঝুলানো কিছু ওয়ান টাইম কাপগুলো, বিস্কুট, সিগারেটও রেখেছেন। আমাদের দেখে বললেন, চা খাইয়ে যাও, গরম গরম। দীপ্ত লাফিয়ে উঠল, চলো খাই। নাম মানলাম সবাই। চা দিতে দিতে বৃদ্ধের নানান প্রশ্ন। তা আপনারা বিবাহিত? প্রশ্নটা ক্লেঙ্গি পেছনের কাপলকে করা হলো, মানে রুবি আপু আর ইব্রাহিম ভাইয়াকে। আমি হাসলাম, জবাব দিলাম, বিবাহিত না, খুব শীঘ্রই হবে। এই তো মাস শেষে তাদের বিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ ঠিক এভাবেই মিলিয়ে রাখুক সারা জীবন। রুবি আপু লজ্জা পেল, ততক্ষণে ধন্যবাদও জানালো। তন্ময় বা চা খাবেন না। তিনি অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে চা হাতে চুমুক দিয়েছি। তখন বৃদ্ধের আরেক প্রশ্ন, আপনারা দুজন?
এটার জবাব কিভাবে দিব? আমি অন্যদিকে তাকালাম। আপু হাসছেন। দীপ্তা আগে আগে তন্ময় ভাইকে দেখিয়ে বলল, এ হচ্ছে আমাদের ভাই, কিন্তু রুয়াপুর ভাই, প্রেমিকার ভবিষ্যৎ হাজবেন্ড। একের ভিতর সব যাকে বলে। লজ্জায় মাথা নুইয়ে ফেললাম। সকলে হাসছে। রুবি আপু খুলে বললেন, চাচাতো ভাই বোন, ওদের দুজনের বিয়ে ঠিক হয়ে আছে। ইস, কবে ঠিক হলো? এই ব্যাপারে কথা হয়েছে, তার সম্পর্কে না জানা আমি, অথচ বাড়ির সকলের মুখে মুখে রয়েছে বিয়ে ঠিক হয়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে, কবে, কই, কখন? আমি শুনিনি কেন? বেশ কিছুক্ষণ কথা হলো। সেখানে অনেকক্ষণ ঘুরে আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের সকলের অবস্থা আধমরা। শুধু তন্ময় ভাই এখনো শক্তভাবে হেঁটে চলছেন। তাকে দেখলে বোঝা যাবে না যে আমরা ঘন্টার পর ঘন্টা পাহাড় বেয়ে এসেছি। পা খুবই ব্যথা করছে। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় যাব আগে। ঘুম অত্যন্ত প্রয়োজন। করলামও সেটা। হোটেল পৌঁছাতেই আমি আগে ফ্রেশ হতে গিয়েছি। এসে খাওয়া ছেড়ে বিছানায় শরীর এলিয়ে দিলাম। ঘুমে চোখ বুজে আসছে, অথচ আপু চেঁচাচ্ছে, উরু এখন খাবি, ঘুমাস না? এটা কোনো কথা? অথচ ঘুম কথা শুনছে না, জেকে ধরেছে আমায়। তখনই তন্ময় ভাই হাজির, হাতে প্যাকেট। খাবার নিয়ে এসেছেন। বললেন, ওঠ। পরপরই ইব্রাহিম ভাইও হাজির। উঠতে ইচ্ছে হচ্ছে না, ঘুম ধরেছে প্রচন্ড। ঘুম ঘুম চোখে তার দিক তাকালাম। বললাম, উঠে খাবো, আপনারা খান। তন্ময় ভাই দিলেন এক ধমক, থাপ্পড় খাবি। দ্রুত উঠলাম, পেছাব মুখ করে এক কোণায় বসলাম। লোকটার আমাকে ধমকানো থামবে না। ভালোবেসে বললেই তো হতো। পাষাণ আধমরা মুখ নিয়ে খাচ্ছি দেখে সকলেই হাসছে। দীপ্ত হাসছে আর খোঁচাচ্ছে আমাকে। খাওয়া শেষে যাওয়ার সময় তন্ময় ভাই আমার গাল টেনে ধরলেন। এত ঘুম কই থেকে আসে? সারা রাত ঘুমাতে পারিনি। ঘুম তো আসবেই। আমি তো আর তার মতো রোবট নেই, রক্তে মাংসে তৈরি মানুষ। রুবি আপু জোরসে চেঁচাচ্ছে, যাবো না, যাবো না। নিশ্চয়ই ইব্রাহিম ভাই ডাকছে তাকে। কতটা ভালোবাসেন, একদম চোখ ছাড়া করেন না। কতটা লাগে আপু। আর তন্ময় ভাই, ইস, নামও নেই। লোকটা সেই যে গিয়েছে, যাওয়া যাক যাক যাক, মাত্র 6টা। যাও, ঘুম ধরেছিল। তন্ময় ভাইয়ের দমক খেয়ে চলে গেল। এখন তাকে জ্বালাবো কেন? আমার ঘুম ভাঙিয়েছে। এবার আর তাকে মেসেজে করলাম না, বরং সাহস দিয়ে রুমের দরজা খুলে বাহিরে গেলাম। তার রুম পরেরটি। রুমের দরজা খোলা, ধীরে উকি দিলাম। তিনি শার্টলেস, শরীর কেঁপে উঠল। শার্টলেস তিনি, অথচ শ্বাসকষ্টে আমি। মাত্র গোসল সেরেছেন হয়তো, এখনো চুলে পানি। তিনি দাঁড়িয়ে কথা বলছেন। হঠাৎ ঘুরে আমাকে দেখে পেলেন। আমার দৌড় আর কে দেখে, তার শব্দ করে ডাকা শুনতে পেয়েছিলাম, তাও থামেনি। বুক দুঃখ করছে। রুমে ঢুকেন, দরজা লক করে ফেললাম। রুবি আপনি? তিনি তো ভাইয়ের সাথে বাহিরে বসে। বিছানায় শক্ত করে বসে আছি। যখনই ভাবলাম তিনি আসবেন না, তখনই দরজায় নখ। নিশ্চয়ই তন্ময় ভাই। খুলি, রিস্ক নেওয়ার প্রশ্নই আসে না। বিছানায় উঠে কম্বলের ভেতর ঢুকে গেলাম। বেশ কিছুক্ষণ হচ্ছে, এখন আর কোনো নখ নেই। চলে গিয়েছে। ধীরে এগিয়ে গেলাম। আস্তে করে দরজা হালকা করে খুলে মাথাটা বের করেছিলাম। তন্ময় ভাই সোজা সামনে দাঁড়িয়ে। এই লোক যায়নি? দরজা লাগাতে গিয়েও পারলাম না। আমার থেকেও দ্রুত গতিতে তিনি রুমে ঢুকলেন। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা আমার চুল টেনে ধরলেন। ডেকেছিলাম, শুনেছিলি? ধীরে জবাব দিলাম, শুনিনি। মারাত্মক ধীরে বললেন, মিথ্যে কথা, ভেটগাল। ডুব গিললাম। এভাবে কথা বলছে কেন? আর চোখ তাকালাম। আমার দিক তাকিয়ে হাসলেন। বললেন, ডেস্টিনি, ইউ নিড ইট। চলে গেলেন। বড় বড় শ্বাস ফেললাম। এটা কোনো কথা? রাত গভীর। বিছানায় শুয়ে মনে পড়ল সকালে পরিবার থেকে কল এসেছিল। মা, বাবা, বড় চাচ্ছু, বড় মা সকলে কথা বলতে চেয়েছিলেন। কথাই বলতে পারলাম না। পাহাড়ি চড়ার জন্য এতটা এক্সাইটেড ছিলাম যে ব্যাপারটা মাথা থেকে চলে গিয়েছিল। এখন তো অনেক রাত, হয়তো সকালে ঘুমিয়ে ভিবর, কাল কথা বলে নেব। চোখ লেগে এসেছিল। তখনই তন্ময় ভাই হন্তদন্ত হয়ে রুমে এসেছেন। তার এমতো অবস্থা দেখে আমি দ্রুত বিছানা ছাড়লাম। তিনি বাঙ্গা কণ্ঠে আদেশ দিলেন, দ্রুত তৈরি হ। তার অবস্থা দেখে তৎক্ষণাৎ কেউ প্রশ্ন করেনি, বরং জামা কাপড় পরিবর্তন করে জামা কাপড় ব্যাগে নিতে নিতে আপু প্রশ্ন করলো, কি হয়েছে তন্ময়? তন্ময় ভাইয়ের জবাব নেই। ইব্রাহিম ভাই হাঁপাতে হাঁপাতে জবাব দিলেন, অরুর আম্মু হার্ট অ্যাটাক করেছেন।
আমার সামনের পৃথিবী থমকে দাঁড়ালো, কেমন সব অন্ধকারে মিশ্রিত হলো। সে তো ভালো ছিলেন, তাহলে আসার পূর্বে সম্পূর্ণ সুস্থ দেখে এসেছি। হঠাৎ কি হলো? মাহের চেহারা চোখে বাসতে শরীর নেতিয়ে যাচ্ছে। এটা তার দ্বিতীয়তম হার্ট অ্যাটাক। বয়ে বুকে যন্ত্রণা হচ্ছে। কিছু হবে না তো? ঠিক হয়ে যাবে তো? তন্ময় ভাই টেনে তার বুকে চেপে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রচণ্ড কান্না পাচ্ছে। কতক্ষণ নিজেকে নিয়ম করতে চেয়েও পারলাম না। চোখের জল অকারণে বেয়ে যাচ্ছে। দিশেহারা হয়ে কাঁদছি কেন আমি? মা ঠিক হয়ে যাবে। তন্ময় ভাই আমাকে নিয়ে হাঁটা ধরলেন। গাড়িতে বসিয়ে তিনি ড্রাইভিংয়ে গেলেন। পেছনে রুবি আপু আমাকে ধরে বসলো। আজ বাহিরের প্রকৃতিও আমাকে মোহিত করতে পারছে না। ধ্যান মেরে নিচে তাকিয়ে, এই তো সেদিন বিকেলে কি সুন্দর কফি বানাতে শেখালো, বকাঝকা করলো। কি হয়ে গেল একদিনের মাঝে? হসপিটাল পৌঁছে বাবার শুকনো চেহারা, চোখ নাক লালচে হয়ে আছে। পুরুষ মানুষ বিদায় কেমন পাথর হয়ে দাঁড়িয়ে, অথচ আমি কত সহজে কেঁদে শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা, বাবার কেমন লাগছে? তিনি তো কাঁদতে পারছেন না। তার কি যন্ত্রণাটা অতিরিক্তভাবে জমা হচ্ছে? সোজা সাপটা হয়ে দাঁড়িয়ে আমাকে দেখে এক অস্থির চাহনি দিলেন, যেখানে তিনি বোঝালেন, তোর মা ভালো নেই। কেন যেন বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলো, কিন্তু আমি নড়তে পারছি না। পা শক্তভাবে পড়ছি, অদ্ভুতভাবে ঠাই দাঁড়িয়ে। তাও পাথরে পরিণত পা দুটোকে নিয়ে বাবার দিক পৌঁছালাম। আমার কাদা দেখে বাবাও ভেঙে পড়লেন। লাং চোখগুলো দিয়ে অন্যদিকে ঘুরে গেলেন। পিছন থেকে স্পষ্ট ভাসছে তার পিঠ কাঁপছে। নিজেকে নিয়ন্ত্রণ করার অপরিসীম চেষ্টা করছে। নানুর বাড়ির সকলেই এসেছে, অথচ কোথাও আমার নজর যাচ্ছে না। বন্ধ হয়ে যাওয়া কাছের দরজার দিক তাকিয়ে বড় মা কাঁদছে। নানু বাড়ির সকলে এসেছে। ছোট মামা পাশে এসে আস্থা দিলেন, সব ঠিক হয়ে যাবে। আমার মন শান্ত হলো না, ভয়ে মন শরীর কাঁপছে। বড় মা তার বুকে জড়িয়ে নিলেন, আদুরে কণ্ঠে কাঁদতে কাঁদতে বলছেন, কাঁদিস না, আল্লাহকে ডাক, তিনি সব ঠিক করে দিবেন। সত্যি কি সব ঠিক হয়ে যাবে? এবার তো রিস্ক বেশি। এটা তার দ্বিতীয়তম হার্ট অ্যাটাক। কতটা রিস্ক রয়েছে তা বোঝার মতো অবস্থা হয়েছে আমার। মায়ের জ্ঞান নেই। ডাক্তার এসে খুব সিরিয়াসভাবে বড়দের সাথে কথা বলে গেলেন। বাবা চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভালো কোনো সংবাদ দেননি। ভোর থেকে সকালে হসপিটালে বসে বড় মা কতবার করে খাওয়াতে চেষ্টা করলেন, আমি খেতে পারলাম না। বসে রইলাম। সন্ধ্যার আজান দিচ্ছে। মায়ের জ্ঞান না আসা পর্যন্ত আমার দ্বারা কিছু হবে না, কিচ্ছু না। সারাদিন না খাওয়া আমার শরীর নিতিয়ে ভয় ক্লান্তি সব জেঁকে বসে। রাত দুপুর খবর এলো মা নেই। বেঁচে থাকার লড়াইয়ে তিনি হেরে গেছেন। এতক্ষণের জমানো ভয় নির্মিষেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলো। বাবা কেমন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছে। সকাল থেকে নিজেকে শক্ত করে রাখা আমার বাবা ভেঙে পড়লেন, বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। আমাকে শক্ত করে ধরে রাখা বড় মা কেমন হাউমাউ করে কাঁদছেন। সকলের কান্নার শব্দের মাঝে আমি নিঃশব্দে বসে, চোখের জল নেই কোনো হাউমাউ কান্নার শব্দ। শরীরের সব কিছু অবশ্য পরিণত হয়ে আছে। জ্ঞান চিন্তাশক্তি কাজ করছে না। অবস্থা তখন বেগতিক হলো যখন মায়ের লাশ বেরোলো। তাকে ধরে আমার হাউমাউ কান্নায় বাবা কাঁদছে। রুহু যেন কেউ নিয়ে যাচ্ছে। চোখ বুজে শুয়ে থাকা আমার মায়ের দৃশ্য কেমন আমাকে মেরে ফেলছে। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, অথচ মায়ের শরীর আমার থেকে কেউ নিতে পারছে না। তার মুখের দিক তাকালে মনে পড়ে আমাদের স্মৃতি। বাড়িতে ফিরে মা কাকে ডাকবো? আর কোনো মা থাকবে না পৃথিবীতে। সারা জীবন থেকে মা চলে যাবে। এই অজর কান্নার বিরতি নেই। মায়ের সাথে থাকা শক্ত লড়াইয়ে তন্ময় ভাই আমাকে চেপে ধরে দাঁড় করালেন, কিন্তু আমাকে থামাতে পারছেন না। পাগলের মতো আমার কান্না দেখে তিনি অস্থির চোখে দাঁড়িয়ে। চোখের সামনে মাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। পাগলের মতো ছুটে আমিও উঠলাম অ্যাম্বুলেন্সে। বাবাও বসে ভেতরে একদিনে মায়ের হাত ধরে বসে। কান্নার বেগ আমার বেড়ে চলেছে। ক্রমাগত কান্নার ফলে শ্বাস নিতে পারছি না। মসজিদে নেওয়া হয়েছে মাকে, গোসল করাবে। বড় মা রুবি আপু আমাকে চেপে ধরে, না হলে আমি আমার মায়ের কাছে থাকতাম। আর পাশে মসজিদের গেট থেকে কেউ আমাকে নিতে পারলো না। মাথায় কাপড়ে আমি শক্ত হই বসে। বড় মাও আমাকে জড়িয়ে বসে। বাচ্চা দীপ্তর দিকে আমার চোখ মাত্র গেল। স্বাস্থ্যবান ছেলেটা কাঁদছে, চশমার নিচে চোখের পানিগুলো বেয়ে যাচ্ছে। ওর দিক তাকাতেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। কমে যাওয়ার কান্নার বেগ বেড়ে গেল। অস্থিরভাবে চোখের জল মুছিয়ে দিচ্ছে।
শেষবারের মতো তাকে দেখালো। মাকে নিয়ে যাওয়ার পরে আমি নিস্তেজ হয়ে এলাম। নিমিষেই চোখের সামনের সব ঝাপসা হতে লাগলো। ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আমি বাড়ি তন্ন তন্ন করে মাকে খুঁজছি। মনের ভেতরে কু ডাকছে, সৃষ্টিকর্তার কাছে অপরিসীম অনুরোধ করে যাচ্ছে সবকিছু স্বপ্নের পাতায় লুকিয়ে থাকুক। এই জঘন্য রকম শাস্তি সৃষ্টিকর্তা আমাকে না দেন যেন। আমার পাগলামো দেখে আবারও ডাক্তার ডাকা হলো। সকলে আমাকে বোঝাতে অক্ষম যে আমার মা আর বেঁচে নেই। তিনি কখনোই ফিরবেন না। তাকে আমি কখনো ছুতে পারবো না, দেখতে পারবো না। শরীরের ক্লান্তিকে রেহাই দিল ঘুমের ইঞ্জেকশন। এই অসীম পাগলামির খেলায় আমি আমার তন্ময় ভাইয়ের শুকনো চেহারা দেখতে পেলাম। তাকে বলতে চাইলাম মাকে এনে দিন, কিন্তু বলতে পারলাম না। শুধু তার চেহারা দেখেই চোখ বুজে ফেললাম। চোখের জল ঘুমের ইঞ্জেকশনও থামাতে পারল না। ঘুমে তলিয়ে গেলেও চোখের জল পুরোই নেই। স্পষ্ট অনুভব করছি কারো ভালোবাসার স্পষ্ট। তার ঠোঁটের ছোঁয়া আমার কপালে। হাতে হাত চেপে রয়েছে। পরপর শুধু মাথায় হাত বোলাচ্ছে। দ্রুততম নেওয়া তার নিঃশ্বাসগুলো শুনতে পাচ্ছি। তার অতি ধীর আওয়াজ, যে আওয়াজে বিরাজমান অপরিসীম অনুভূতি। অরু ফাপড়ি কাটছে। ঘুমের তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ঘুম ভেঙে আসছে। অনেক সময় অতিবাহিত হয়েছে হয়তো। মাথা শক্ত হয়ে আছে, নড়ানো যাচ্ছে না। তন্ময় ভাইয়ের শুকনো চেহারা, তার এমতো অবস্থা দেখতে অভ্যস্ত নই আমি। তিনি দ্রুত স্যালাইন খুলে দিলেন। গালি স্পর্শ করলেন অরু। তার কণ্ঠ, তার আবেদনময় কণ্ঠে আজ বিচলিত অনুভূতি। এক ধ্যানে তার চোখে তাকিয়ে কেমন শুকিয়ে তার চেহারা। প্রতিদিনের মতো জল করছে না, ক্লান্ত হয়ে আছে, নিশ্চয়ই ঘুমাননি। অথচ আমি ঘুমিয়ে নিলাম পরপর। কোনো শব্দ করতে পারছি না পারছি তাকে ছুঁয়ে দিতে। কষ্ট হচ্ছে তীব্র। বুকের সে আর্তনাদ আবারও ভেসে আসছে। চোখের জল আবারও ভিড় করছে। তন্ময় ভাই আমাকে উঠিয়ে বসালেন। তাকে সামনে পেয়ে সাতবার ইচ্ছে করছে কান্নার বাদ। তাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে কেঁদে ফেললাম। ঘেঁষে পড়লাম তার বুকে। তিনি আমাকে শক্ত করে ধরলেন। অভিযোগগুলো বেরিয়ে আসতে চাইছে। বারবার বলতে মা এনে দিন, আমার মা এনে দিন। তিনি নেতিয়ে উঠলেন। আর লালচে চোখগুলো দেখে মনে হচ্ছে এই কেঁদে দিবেন। আমি আরো অস্থির কান্নার আওয়াজে তিনি আরো কিছুটা শক্ত করে ধরলেন। মুখের সামনে থেকে চুল সরিয়ে দিলেন। ভাঙা কণ্ঠে বলতে লাগলেন, এভাবে করলে হবে? আমরা সবাই কি সারা জীবন থাকবো? যেতে হবে তো একদিন, আগে বা পরে। আর চাচি ছিলেন সৎ মনের, ভালো মানুষদের সৃষ্টিকর্তা দ্রুত নিয়ে যান। তারা সৃষ্টিকর্তার প্রিয়। তুই এভাবে কাঁদলে চাচি কতটা কষ্ট পাবেন। কাঁদে না, হবে লক্ষ্মী না তুই আমার। কথা শোন, এখন খেতে হবে। খাবার খাওয়া আমার দ্বারা সম্ভব নয়, একদম না। গলা দিয়ে যাবে না। বাবা কোথায়? তার কি অবস্থায়? তন্ময় ভাইকে প্রশ্ন করলাম আকুলতা নিয়ে। বাবা প্রেশার বেড়েছে প্রচণ্ড। বাবা নিজে গিয়ে খাইয়েছে, ঘুমের ট্যাবলেট দিয়েছে, আপাতত ঘুমাচ্ছে। এখন তুই খাবি। বড় মা এসেছে খাবার নিয়ে। আমাকে দেখতেই কিছুক্ষণের মাঝে তার শুকনো চেহারা আবারও ভিজে আসছে চোখের জলে। কোনোভাবে চোখের জল মুছে তন্ময় ভাইকে বললেন, আব্বা এখন গোসল করে নে, যা, কিচ্ছু খাস নাই, যা, আমি আসতেছি। তিনি আবারও আমার দিক তাকালেন, শক্ত হাতে চোখের পানি মুছিয়ে দিলেন। খেয়ে নে, আমি আসছি। খাবো না করেও জোরপূর্বক খাওয়ালেন বড় মা। খেতে গিয়েও পারছি না, চোখের জল বেরিয়ে যাচ্ছে। খাওয়াতে বড় মাকেও কেমন কাঁদছে। এক হাতে আমাকে জড়িয়ে রেখেছেন। মায়ের চেহারা বাসতেই খাবার আর গিলতে পারছি না। এই যে বড় কষ্ট, তীব্র কষ্ট। এহসানার মার্জি এসেছে, সাথে ওদের মা বাবা। ওরা কালও এসেছিল। অজ্ঞান ছিলাম বিদেশ চলে যেতে হয়েছিল। মার্জির আম্মু আমার পাশে বসলেন, আমাকে বোঝালেন, মাথায় হাত রাখলেন, বললেন, সব ঠিক হয়ে যাবে মা, ভেঙে পড়িও না। এখন তোমার বাবাকে তোমার সামলাতে হবে। তার তো আর সন্তান নেই, তুমি তার একমাত্র রাজকন্যা। তুমি এভাবে ভেঙে পড়লে তাকে কে দেখবে? শক্ত হতে হবে। এখন যে আছেন তাকে আগলে রাখতে হবে। সত্যি তো, আমি তো তার সম্বল। কে আছে আর বাবার? আমাকেই তো তাকে দেখতে হবে। বড়দের সাথে কথা বলার জন্য তারা চলে যাচ্ছেন। মার্জি দ্রুত এসে শক্ত করে জড়িয়ে ধরল। আদুরে কণ্ঠে বলল, কাঁদলে হবে? এখন অনেক দোয়া করতে হবে আন্টির জন্য। তুই কাঁদলে আন্টি আরো কষ্ট পাবেন। কাঁদে না, বাচ্চাদের মতো আমাকে বোঝাচ্ছে। অথচ আমি বুঝতে নারাজ, একদম নারাজ। রাতের দিক বাবা আসলো, উঠে বসলাম। একদিনে তার দিক তাকিয়ে রইল। শুকনো চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি ভালো নেই।
বড্ড কষ্টে, হাঁটতেও কষ্ট হচ্ছে হয়তো। পাশে বসলেন। বাবাকে জড়িয়ে ধরতে বাবা কেমন ভেঙে পড়লেন, বাচ্চাদের মতো কেঁদে দিলেন, মাথার ক্রমাগত হাত বোলাতে বললেন, আমি আছি তো, আমার জন্য তুমি আর তোমার জন্য আমি, থাকবে না বাবার সাথে? এই তো। আর কাঁদে না। বাবা বসেই রইলেন। তার পায়ে মাথা রাখলাম, মাথাটা বার হয়ে আছে, মাথা তুলতে কষ্ট হচ্ছে। হঠাৎ সব পরিবর্তন হয়ে গেল। বাড়িটা নিস্তব্ধতায় ঘিরে। এই যে আমাদের বাড়ি না, ভিন্ন বাড়িতে রূপান্তরিত হয়ে আছে। পরপর দিনগুলো নিস্তব্ধতায় গেল। কয়েকদিনের মাঝে তন্ময় ভাই অনেকবার চেষ্টা করলেন বাহিরে নেওয়ার। তিনি আমাকে নিতে অক্ষম। আজ ঢাকা থেকে এলেন মাত্র, এসে শক্ত গলায় বললেন, তৈরি হ। বসেই রইলাম। তিনি হাতে টান মেরে উঠালেন, গাল টেনে ধরলেন, এক্ষুনি যা। ধীরে বললেন, যেতে ইচ্ছে হচ্ছে না। হবে, যা, তৈরি হ। নাকি তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলেন। আমি যাব সাথে। ছোড়া চোখে তাকালাম। গাল গরম হয়ে উঠছে। ওনার সাথে পেরে উঠব না, তাই আপোষে চলে গেলাম। তৈরি হওয়ার মতো ইচ্ছে নেই। ড্রয়িং রুমে সে আগের মতো সকলে, বড় মা রান্নাঘরে, ছোট চাচি ডাইনিং গুছাচ্ছে, শুধু মা আর নেই। এখন থাকলে হয়তো সোফা টিভি পরিষ্কার করা শুরু করতেন, সিঁড়ি ঝাড়ু দিতেন, মুছতেন, আমাকে ধমক দিতেন, এটা করবি না, ওটা করবি না। চোখ বুজে ফেললাম। বড় চাচ্চু নিউজ পেপার পড়ছে, আমাকে দেখে ইশারা করলেন যেতে। আমি তার পাশের সোফায় বসলাম, নিউজ পেপার পাশে রেখে মাথায় হাত রাখলেন। শান্ত কণ্ঠে বললেন, তন্ময়ের সাথে ঘুরে আস, ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হবে। মাথা দোলালাম। তন্ময় ভাই হাজির। বাইকের চাবির সাথে। বাইক নিয়ে বেরোবে বুঝি। আমাকে পিছু আসতে বললেন। বড় মা হাত ধরে সাবধানে যাবার পরামর্শ দিলেন। জবাবে হ্যাঁ বললাম। দারোয়ান নানা কেমন আমাকে দেখে চুপসে গেলেন, কিছু বলতে চাচ্ছেন। তন্ময় ভাইয়ের দিক তাকিয়ে আর বাবা কথাটা বললেন না, বরং চমৎকার হেসে ঘুরিয়ে বললেন, মহামণি, ঘুরে দ্রুত আসবা, নতুন রূপে ফিরবা, সকলে মিলে একত্রে খেলবো। হাসলাম। আসলে কিছু মানুষের মন খুবই সরল হয়, একদম পানির মতো। তন্ময় ভাই বাইক বের করেছেন। দীর্ঘণ্ঠে আওয়াজ দিলেন, উঠ। আমি উঠলাম। বললেন, ভালোভাবে বস, ওড়না গলায় পেঁচা। পারবো না, এভাবে থাকুক, কিছু হবে না। পেছনে ঘুরে চোখ রাঙালেন, দ্রুত কর। উপায় না পেয়ে ঠিকঠাক হলাম। বাইকে উঠলে কত কিছু সামলাতে হয়। সোনালি আলোয় পরিবেশ মন মুগ্ধকর। আশেপাশে নির্জনতা নেই, মানুষের কোলাহল চলছে। তন্ময় ভাই আর আমি হাসছি। বড় বড় গাছগুলো ফেলে চলে যাচ্ছে। তার ডান হাত আমার কাঁধ ফিরিয়ে পিঠের দিক পেঁচিয়ে আরেক হাত ফোন নিয়ে দিব্যি কথা বলছেন আর হাসছেন আমাকে নিয়ে। এক প্রকার তার সুরক্ষার মাঝে আটকে। কয়েকবার ছাড়ার জন্য বললাম, তার কোনো রিয়েকশন নেই, ছাড়বে বলে মনে হয় না। তাই মাথায় এলিয়ে চললাম। বাতাসে সে তার কালো ঘন চুলগুলো আউলে দিচ্ছে, আর চোখে তাকে দেখতে বেশ লাগছে। পৃথিবীর সোনালি আলোয় তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। তার চোখগুলো আমার দিক, অথচ আশেপাশের আমার থেকেও সুন্দর মেয়েরা আছে, কিন্তু তিনি আমাতে বিভোর। কথা শেষ হতে ফোন রেখে বললেন, ফুচকা খাবি? কেন? আমি তো দেখতাম স্কুল কলেজ বরং বাড়িতেও এই হাবিজাবি খেতিস, আজ ইচ্ছে করছে না, চল খাবি। আর চোখে তাকে দেখে নিলাম। আপনি খাবেন সাথে? তাহলে খাবো। তিনি এগুলো একদম খেতে পারেন না, নিশ্চয় না করবেন। তার দ্বারা টক ঝাল খাওয়া অসম্ভব। তার উত্তর ও একই ছিল, এগুলো খাওয়া ইম্পসিবল, তুই খা। আপনি খেলে খাবো। আচ্ছা, তুই খাওয়াই দিবি? হাসলাম। বললাম, তাহলে খাবো না। তিনি কথা বাড়ালেন না, টেনে নিয়ে গেলেন সেদিকে, অর্ডারও করলেন। আমি বললাম, ঝাল টক বেশি। তন্ময় ভাই চোখ রাঙালেন, পেট খারাপ হবে। তাহলে বললেন, কেন খেতে? তুই কিভাবে তাকিয়েছিলি? তাই না বললাম। ইস, মিথ্যুক। দেখা গেল তন্ময় ভাইকে খাওয়াতে গিয়ে আমায় কামড় খেতে হয়েছে কয়েক। তিনি হাসছেন, অথচ তার নাক লাল হয়ে আছে ঝালে। খাওয়া শেষে আমার নিজেরও প্রচণ্ড ঝাল লাগছে। কিছু ফুচকে ছেলেরা পানি বিক্রি করছে ডেকে ডেকে, বোতলে সুরক্ষা নেই কোনো। আমি সেখান থেকে নিতে যাচ্ছিলাম, তিনি দিলেন ধমক, এভাবে হাবিজাবি খেয়েছিস, এখন এই পানি খেয়ে ডায়রিয়া বাঁধানোর ধান্দা। ট্রেনের সামনে নিতে লাগলেন, সামনে বড় দোকান। পৌঁছে প্রশ্ন করলেন, পানি নিবি না আইসক্রিম? অথচ আমার জবাব শুনলেন না। আইসক্রিম পানি দুটোই নিলেন। আগে
তেলের মাথা খুলে দিলেন। পানি খেয়ে শান্ত হলাম। জাল টক খেতে তো ভালোই লাগে, কিন্তু তারপরের মুখ জ্বলে যাওয়াটা অস্বাভাবিক কষ্ট। পরপর আইসক্রিমও খেতে দিলেন। সামনে ফ্যামিলি ঘুরতে এসেছে হয়তো। গাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা বেলুন হাতে দাঁড়িয়ে, নিশ্চয়ই এই দম্পতির সন্তান। আমার তাকিয়ে থাকা দেখেও সে তাকালেন, দুষ্টু স্বরে বললেন, আমাদেরও হবে। কি লজ্জা! ইস, সরুন। তিনি হাসছেন। সরুন কি? ভবিষ্যৎ আসছে, তখন আমাদেরও হবে। চাই। লজ্জায় আমি দ্রুত হাঁটা ধরলাম, পিছনে তাকালাম, তেমনি এখনো দাঁড়িয়ে। আমি গিয়ে তার হাত টেনে আনতে চাইলাম, কিন্তু একটু নড়াতে সক্ষম হলাম না। তার হাসির শব্দ। শক্তি বাড়িয়ে আবারও চেষ্টা করলাম, হচ্ছে না। তিনি কি পাথর? তিনি কি মানুষ নন? পরপর নিজেই আসলেন স্বেচ্ছায়, গাল টেনে দিলেন। লিলিপুট, তোর শরীরে শক্তি আছে আমাকে নড়ানোর? ভেঙ্গালাম। এখন একটা উইক আছি, ঠিক হতে দিন। আঙ্গুল দিয়ে উছিয়ে ছুঁড়ে মারবো ওপারে। এবার তার প্রচণ্ড হাসির শব্দ। হাসতে হাসতে আমাকে তার বাহুতে চেপে ধরলেন। নিজেকে দেখেছিস? 1 কেজি মাংস তো নেই শরীরে। জবাব দিলাম না, অথচ আমার দিক তাকিয়ে তিনি হেসেই যাচ্ছেন। উফ, লোকটা হাসলে তাকে মারাত্মক সুন্দর দেখায়। যখন বাড়ি ফিরেছি তখন সন্ধ্যা, মাগরিবের আজান দিচ্ছে। ড্রয়িং রুম থেকে শোরগোল আসছে। দূর থেকে দেখা যাচ্ছে নানু বাড়ির সকলে এসেছে। সামনের সোফায় চাচ্চুরে বসে, বাবা শক্ত চোখে তাকিয়ে। তাকে এতটা শক্ত হয়ে থাকতে আমি আগে দেখিনি। চোখ গেল সোমনার দিক, আমাকে দেখতেই দাঁড়ালো। সকলের উদ্দেশ্যে বলল, এই তো রু এসেছে। উফ, এখন মায়া মমতা আমার নিতে ইচ্ছে করছে না। যাও, একটু মাইন্ড ফ্রেশ হয়েছিল তাই এদের দেখে চলে গেল। মামা ডাকলেন। বাবা এবার শক্ত গলায় বললেন, আমার মেয়ে হতে দূরে। মামাও আওয়াজ তুললেন, এমন কথা কিভাবে বলেন? ওরু আমাদেরও মেয়ে। বাবা হাসছেন। তাই? কিছু বুঝছি না। সকলেই থতমত হয়ে আছে। তখনই তন্ময় ভাই আসলেন। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তারপর তিনি সামনে তাকালেন। মানুষজন দেখে রুবি আপুকে উদ্দেশ্য করে বললেন, রুবি, ওরুকে নিয়ে যাও উপরে। বাবা থামালেন, বললেন, না, ও থাকুক। জানুক ওর নানু বাড়ির মানুষদের আসল রূপ, কতটা লজ্জাহীনেরা। ছোট মামা হুঙ্কার করে উঠলেন, সাবধানে কথা বলুন। বড় চাচ্চু বাবাকে চুপ থাকতে বললেন। বাবা চুপ হলেন না। তিনি এসে আমার হাত ধরলেন, সামনে নিয়ে গিয়ে আঙ্গুল তুলে মামাকে দেখালেন। শক্ত গলায় বলতে শুরু করলেন, এই হচ্ছে তোমার মায়ের আপন ভাই, তোর আপন মামা। সেই মামা যে তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দেওয়ার জন্য তোর মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তোর মাকে সোজা সাপটা বলি দিয়েছে সুমনার বিয়ে তন্ময়ের সাথে না হলে তারা তোর মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। তোর মায়ে আপন মামাদের প্রেশার আস, তোর মা নেই। এখন আবার আসছে আরেক কাহিনী নিয়ে। তোর মায়েরও নাকি ইচ্ছে ছিল সুমনাকে এই বাড়ির বউ করার। তন্ময়ের জন্য নাকি সুমনাকে বেছে রেখেছিল। এক মৃত মানুষকে নিয়ে আজগুবি কথা বানানোর ক্ষেত্রেও এরা থেমে নেই। এখন তুই কি বলিস? এদের সাথে সম্পর্ক রাখতে চাস? বল আমায়। মামা আমার দিক তাকালেন। ওরু, আম্মু আমার, এগুলো বিশ্বাস করছিস? আমি আমার বোনের সাথে এমনটা করব তোর মনে হয়? আমি শুধু সুমনার জন্য প্রস্তাব দিয়েছিলাম। তুই নাকি জানিস যে সুমনা কতটা ভালোবাসে তন্ময়কে? ও তো সুইসাইডও করতে গিয়েছিল, নির্ঘাত সময় মতো বাঁচাতে পেরেছি। আর তোর মা নিজে বলেছিল সুমনা কতটা গুণী মেয়ে। ও তন্ময়ের জন্য সুমনাকে চেয়েছিল। বিশ্বাস না হলে তোর ছোট মামাকে জিজ্ঞেস কর। বাবা থামিয়ে দিলেন। আপনাকে আমি নিজে জানিয়েছিলাম তন্ময় আর ওরুর বিয়ে ঠিক হয়ে আছে। আপনাকে শান্ত গলায় বুঝিয়েছি ওরা দুজন দুজনকে পছন্দ করে, সেখানে আপনি কিভাবে এতটা নির্লজ্জ হতে পারেন? আমার চোখ গেল সোমনার দিক। মেয়েটা কেমন হিংস্র চাহনি নিয়ে আমার দিক তাকিয়ে। দিন দিন মেয়েটাকে একদম অচেনা লাগছে, একদম অচেনা, এক ভিন্ন সুমনা যে সবচেয়ে নিচে নামতে পারবে। তন্ময় বেশ বিরক্ত হয়ে উঠছেন। ধীরে ধীরে বিরক্ত তার আগে পরিণত হচ্ছে। কতক্ষণ চুপ ছিলেন, এবার বেশ শক্ত কণ্ঠে বললেন, কিসব আজব কথাবার্তা? বাবা মা আছে আমার, অনাথ নই যে চাচা চাচির জন্য বউ খুঁজে বেড়াবে। এসব আজগুবি কথা না বলেন প্লিজ। আর ভাবেন কিভাবে আপনাদের সাথে আমাদের যাই? নির্ঘাত আমার চাচ্চু ভালোবেসে বিয়ে করেছিল, নাহলে আপনাদের মতো পরিবার থেকে আমরা 1000 গুণ দূরে থাকি। দেখুন আমাদের অবস্থা তো জানেন। আপনাদের পুরো পরিবার হাজতে সারা জীবনের জন্য আটকে রাখতে সক্ষম। তাই অযথা চিংক্রিয়েট না করে সোজা সারা জীবনের জন্য বেরিয়ে যান। আল্লাহ হাফিজ। পরপর রুবি আপুকে ডাকলো, রুবি, ওরুকে নিয়ে যা।
বাবার গাড়ে হাত রাখলেন, ধীর কণ্ঠে বললেন, কথা বাড়ানোর প্রয়োজন নেই। তারপর দ্রুত পায়ে চলে গেলেন বাড়ি থেকে। মামা বেশ কয়েকবার ডাকলেন, শুনলাম না। আমি জানি আমার বাবার কথা সত্য। জিনিসটা এতদিন বুঝতে না পারলেও এখন সম্পূর্ণ ক্লিয়ার। বাবা আরো শক্ত গলায় তাদের সাথে কথা বলছেন। এক প্রকার দুপরিবারে চিল্লি চলছে। দীপ্ত নাক কুঁচকালো। বাইরে ভাই, তোমাদের নানু বাড়ির লোক তো বড্ড নির্লজ্জ। এমন কেন তোমার মামারা? আর এই সুমনা আপু? জবাব দিলাম না। রুবি আপু দীপ্তের মাথায় টোকা মারলো। চুপ, শুধু ফাঁকা ফাঁকা কথা। আমি জানি ছাত্ররা বাবা তারা ভয়ঙ্কর স্টেপ নিত মামাদের ক্ষেত্রে। শুধু আমার আর মায়ের কথা ভেবে কিছু করছে না। আমার মা যে অনেক ভালোবেসে তার ভাইদের, পাগলের মতো ভালোবাসত। সেই ভাইদের কিছু করার মনোবল স্বয়ং বাবারও নেই। আর তারা তো আমার মামা, ছোটবেলায় কোলে নিয়ে বেড়াতো। থাক না সব। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।